আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এরা যে ভয়ের রাজত্ব কায়েম করেছে, কিংবা এরা যে তাদের ভোট নাই যে জায়গায়, সে জায়গায়ও এরা যে একটা মবের রাজত্ব কায়েম করে শক্তি প্রদর্শন করে এসেছে, তার কারণ এদের পেছনে ছিল ইউনূস সরকার, তার কারণ এদের পেছনে ছিল প্রশাসন। এখন যখন প্রশাসন, সরকার, বিএনপির নেতাকর্মীরা জায়গায় জায়গায় মনে করেছেন যে তাদের সবার আগে কর্তব্য প্রথম রাতে বিড়াল মারা। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন সন্ধ্যা থেকেই সারা দেশ জুড়ে জাতীয় নাগরিক পার্টির তারকা তরুণ নেতারা, মানে যারা সারা দেশে পরিচিত, সার্জিস আলম, আক্তার হোসেন, হান্নান মাসুদের মতো নেতারা রীতিমতো নির্বাচন পরবর্তী ব্যাপক সহিংসতার অভিযোগ এনেছেন। কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম, প্রশাসনকে তারা যেভাবে প্রশিক্ষিত করে তুলেছেন, গত 18 মাসে 2024-এর আগস্টের পর থেকে যে কোনো সহিংসতার ব্যাপারে, এই সহিংসতা সত্য না মিথ্যা, সত্যিকার অর্থে এসব সহিংসতা ঘটেছে কিনা, নাকি এই তরুণ নেতারা আসলে নির্বাচনে তাদের জোট পরাজিত হওয়ার পর, কিংবা সার্জিস আলমের মতো যারা প্রবল প্রতিপত্তিশালী দোর্দণ্ড প্রতাপে এলাকায় সারা দেশে রাজত্ব করে বেরিয়েছেন পুরো 18 মাস জুড়ে, তারা যখন নির্বাচিত হতে পারেন নাই, সংসদ সদস্য পদ পান নাই, তখন এক ধরনের অনিরাপত্তা বোধ থেকে এ ধরনের অভিযোগ করছেন কিনা সেটা বোঝা খুবই মুশকিল। এবং এমনকি জাতীয় নাগরিক পার্টির যে মূল পাতা, সেখানেও খুব প্রমাণাদি পাওয়া যায় না। তবে জাতীয় নাগরিক পার্টির যে নির্বাচন পরিচালনা কমিটি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে, তারা প্রায় প্রতিদিন দিনে রাতে সংবাদ সম্মেলন করে বলছে যে বিএনপির নেতা কর্মীরা ব্যাপক হামলা চালাচ্ছেন সারা দেশ জুড়ে জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামী নেতা কর্মীদের ওপর। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মনিরা শারমিন, জাতীয় নাগরিক পার্টির কয়েক দফায় তারা হুমকিও দিয়ে বসেছেন যে এসব কোনোভাবেই সহ্য করা হবে না। তারা নাকি রাজপথে ব্যাপক আন্দোলন গড়ে তুলে বিএনপিকে একটা শিক্ষা দিয়ে দেবেন। এখন বলা মুশকিল যে বিএনপি আসলে সারা দেশে 12 তারিখের পরপরই এই জাতীয় নাগরিক পার্টিকে পেটানো শুরু করলো কেন, কিংবা ভয় দেখানো শুরু করলো কেন? দেখেন, বিএনপি জামাত জোট সরকারের 2001 সালে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ের পর যে ভয়াবহ নির্বাচন পরবর্তী সহিংসতা সারা দেশ জুড়ে চলেছিল দীর্ঘ সময় ধরে, সে স্মৃতি যাদের মনে আছে তারা ভাবতেই পারেন যে বিএনপি এ দফায়ও এমন কাজে লিপ্ত হয়ে পড়লো কিনা। 18 মাসে উনারা যা করেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি বারবার গিয়ে ভেঙেছেন, মন্ত্রীদের বাড়ি তো ভেঙেছেনই, আগুন দিয়েছেন। 32 নম্বর তো একটা জাতীয় ভাঙা ময়দানে পরিণত হয়েছে, যে যখন তখন যার যা মনে যাচ্ছে সে তখনই গিয়ে সেখানে আবার আরেক দফা ভাঙাভাঙি করে আসছে। আর সারা দেশে একেবারে দরিদ্র কর্মী সমর্থকের আওয়ামী লীগের বাড়িও অক্ষত রাখতে দেন নাই এই তরুণ নেতারা 2024-এর আগস্টের পর থেকে, এবং ক্রমাগত ভেঙেছেন। পুলিশ তাদের পক্ষে দাঁড়িয়েছে, ক্রমাগত ভেঙেছেন। একেবারে সরকারের শীর্ষ স্থানে বসা ব্যক্তি, প্রধান উপদেষ্টা, তিনি তাদের পক্ষে কথা বলেছেন। তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে সব ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে, এবং তাদের যে সরকার এতদিন বসেছিল, সেই সরকারের যে প্রেস সচিব শফিকুল আলম, তার একটা কথা তো বিখ্যাত হয়ে গেছে। তিনি বলেছেন মবকে মব বলা যাবে না, প্রেসার গ্রুপ হিসেবে অভিহিত করতে হবে। এবং এই মব রাজত্বের সবচেয়ে বড় যে দুজন রাজা ছিলেন, হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস আলম, এখন হাসনাত আব্দুল্লাহ এমপি হয়ে গেছেন। তার বিপক্ষে বিএনপি যে এমপি পদপ্রার্থী দিয়েছিল, তার নমিনেশনই টেকে নাই। তার মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ার পর এক রকমের বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসনাত আব্দুল্লাহ, মবরাজ হাসনাত, তিনি সংসদে যাওয়ার পথ পাকাপাকি করে ফেলেছেন। কিন্তু বেচারা সার্জিস, যাদের আসলে তো জানের ডরি হবার কথা, মাসের পর মাস ধরে বিএনপি, আওয়ামী লীগ সহ বাংলাদেশের সকল সেক্টরের একদল ব্যক্তিবর্গ বলে বেরিয়েছেন যে এদের যে কি দশা হবে যখন ক্ষমতা চলে যাবে। তো এহেন সার্জিস পঞ্চগড়ের নির্বাচনে হেরেছেন বিএনপি পদপ্রার্থীর কাছে। এখন তিনি কেঁদে কেঁদে এসে বলছেন যখন ফেসবুকে যে এ কি অন্যায় জুলুম শুরু হয়েছে, এবং এই জুলুম
গুমকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি যখন রাজপথে দলে দলে নেমে আসার আহ্বান জানাচ্ছেন এবং তিনি বলছেন ভয় পেলে চলবে না, সকলকে রাজপথে এবং তিনি বলছেন ভয় পেলে কিছুতেই চলবে না, সকলকে নাকি রাজপথে নেমে আসতে হবে, তখন দেখা যাচ্ছে যে তার স্ট্যাটাসের নিচে কিংবা তার এই দুর্দশার কথা যখন নানা জায়গায় ব্যক্তিরা শেয়ার করছেন তখন ব্যাপক হাস্যরস ঠাট্টা মশকরার সৃষ্টি হয়েছে। সবাই বলছেন যে ওষুধ তারা এতদিন প্রয়োগ করেছেন সাধারণ মানুষের উপর, সে ওষুধে এখন এদের বিষ কমে আসবে। এখন একটা বিরাট অংশের মানুষ মনে করছেন যে বিএনপি আসলে প্রথম রাতেই বিড়াল মারতে চেয়েছে। মানে এই এলাকাগুলোতে অনেক ক্ষেত্রেই যখন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, মানে এদের তো মববাজি করার, ভাঙাভাঙি করার, আগুন দেওয়ার অনেক অনেক উইং, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স কিংবা হাদির ইনকিলাব মঞ্চ, মানে এক এক জায়গায় তারা এক এক নামে যখন তখন তো মব করেন, ভাঙাভাঙি করেন, আগুন দেন, মানুষকে পেটান, পিটিয়ে মেরে ফেলেন। তো সেই ব্যক্তিরা দের সাথে অনেক ক্ষেত্রেই বাংলাদেশ জুড়েই আগস্টের পর থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ, বিএনপির নেতাকর্মী বৃন্দ কিন্তু গিয়ে যুক্ত হয়েছেন। মানে 32 নম্বর ভাঙা থেকে শুরু করে সারা দেশে থানা ঘেরাও, পুলিশকে হয়রানি করা, এখন পুলিশের ওসি বদল করতে হবে, এমন যত যত বড় বড় ঘটনা ঘটেছে, মন্ত্রী মিনিস্টারের বাড়ি ভাঙা, সবকিছুতে বিএনপি ছিল। কিন্তু বিএনপি ঠিক ঠিক জানে যে যখন তারা ক্ষমতায় আসবে তখন যদি এদেরকে তেড়ে মেরে ডান্ডা করে দেওয়া না হয় ঠান্ডা প্রথমে, তাহলে পুরো নির্বাচনী প্রচারণা কালে এই ছেলে পেলে তাদেরকে যেভাবে উত্তপ্ত বিরক্ত করেছে, মানে মির্জা আব্বাসের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি কি করেছে সেটা তো প্রতিদিন সংবাদ হয়েছে ঢাকা শহরের বুকে বলে, কিন্তু ঢাকার বাইরে এরা যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বিএনপি নেতাকর্মীদের বিষয়ে, এরা যে ভয়ের রাজত্ব কায়েম করেছে, কিংবা এরা যে তাদের ভোট নাই যে জায়গায়, সে জায়গায়ও এরা যে একটা মবের রাজত্ব কায়েম করে শক্তি প্রদর্শন করে এসেছে, তার কারণ এদের পেছনে ছিল ইউনূস সরকার, তার কারণ এদের পেছনে ছিল প্রশাসন। এখন যখন প্রশাসন, সরকার, বিএনপির নেতাকর্মীরা জায়গায় জায়গায় মনে করেছেন যে তাদের সবার আগে কর্তব্য প্রথম রাতে বিড়াল মারা, এনসিপি নেতৃবৃন্দ কর্মীদের বুঝিয়ে দেওয়া যে তাদের পেছনে আর কেউ নাই, তারা চাইলেই মার খেতে পারেন, তাদেরকে চাইলেই পেটানো যায়, চাইলেই তাদের বাড়িঘর ভাঙা যায়। কিন্তু কতটুকু পেটানো হচ্ছে, কতটুকু বাড়িঘর ভাঙা হচ্ছে, সেটা কিন্তু যেই নেতারা মূলত এসব অভিযোগ এনেছেন, সার্জিস আলম, আক্তার হোসেন, হান্নান মাসুদ, কিংবা সংবাদ সম্মেলন করছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঢাকায় বসে, তাদের কাছ থেকে সেটা তেমন ভাবে জানা যায় না। সার্জিস আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন শুক্রবারে যে অন্তত 30টি জায়গায় এনসিপি নেতাদের ওপর হামলা হয়েছে এবং তিনি বলেছেন ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়, অতীত থেকে শিক্ষা নেন, মনে রাখবেন 1 মাঘে শীত যায় না। আরে বিএনপি তো ঠিক এটাই বোঝাতে চেয়েছে যে 1 মাঘে শীত যায় না, এই কথাটা আগেই সার্জিস আলমের মনে রাখা দরকার ছিল। এই মাঘ শেষ হয়েছে, সার্জিস আলমের মাথার উপরে আর কোনো ছায়া নাই, এখন সার্জিস আলমকে নিজের নিরাপত্তা, নিজের জান নিজের বাঁচাতে হবে। সার্জিস আলম কিনা এরকম মববাজ নেতা, তিনি তার ফেসবুকে লিখেছেন যে এখন পর্যন্ত পঞ্চগড় 1 আসনে প্রায় 30টির বেশি জায়গায় বিএনপি নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, হুমকি দিয়েছে, অনেকে পালিয়ে আছে। তিনি লিখেছেন বিএনপিকে এখনো পুরনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কিনা সেটা বিএনপিকে স্পষ্ট করতে হবে। নোংরা রাজনৈতিক কালচারগুলোকে পরিবর্তন করে আমরা নতুন রাজনীতি করতে এসেছি। ভাবেন কি নতুন রাজনীতি করতে তারা এসেছে? মনে আছে আপনাদের? এই হাসনাত, এই সার্জিস, তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা 5ই ফেব্রুয়ারি, 5ই আগস্টের 6 মাস পর আরেক দফা যখন সারা দেশে 32 নম্বর সহ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সব লুটপাট করছে, ভাঙছে, আগুন দিচ্ছে, তখন গাজীপুরে তারা যখন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়ি ভাঙতে গেল, তখন যখন সেখানে স্থানীয় জনগণ প্রতিরোধ গড়ে তুলল, এই হাসনাত, এই সার্জিস সোজা গিয়ে উপস্থিত হলো স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ি ঘেরাও করতে, যে এখন তিনি যদি ব্যবস্থা না নেন
তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার এখনই পদত্যাগ করতে হবে, এবং তারা গিয়ে গাজীপুরের রাজপথ অবরোধ করলো। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা কাঁপতে কাঁপতে যৌথ বাহিনীর অভিযান ঘোষণা করলেন, ডেভিল হান্ট। মনে পড়ে আপনাদের? এহেন সার্জিস আলমদের এখন আর কোনো স্বরাষ্ট্র উপদেষ্টা নাই, মানে ইউনূস সরকার এখনো ক্ষমতায়, কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন তার পক্ষে কোনো পাত্তা দেওয়া সম্ভব নয়। তবে ইউনূস সরকার কিন্তু অপেক্ষা করেছে দুদিন, মানে ভারতের প্রধানমন্ত্রী মোদি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সবাই তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ফেলেছেন বিজয়ী দল হিসেবে। কিন্তু ইউনূস দেখছিলেন যে এই সার্জিস, এই হাসনাত, এই নাহিদ ইসলাম, আসিফ মাহমুদদের পক্ষে কোনো ঝামেলা সৃষ্টি করে আসলে সম্ভব হয় কিনা, মানে ক্ষমতা পরিবর্তন, ক্ষমতা হস্তান্তরের বিষয়টাকে একটু ঝামেলার মধ্যে ফেলে দেওয়া। এবং সে কারণে তিনি শেষ পর্যন্ত এসে শনিবার দিনে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন, বৃহস্পতিবারেই বুঝে যাওয়ার পরে যে তারেক রহমান সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য হিসেবে, প্রধান হিসেবে সরকার গঠন করতে যাচ্ছেন। এবং কখন ইউনূস এই শুভেচ্ছা জানালেন? যখন অবশেষে এই আসিফ সার্জিসদের যে জোট, সেই জোটের প্রধান নেতা ডাক্তার শফিকুর রহমান, জামায়াতে ইসলামের আমির, তিনিও শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি বলেছেন তারা একটা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করতে চান, এবং বলে তারা শেষ পর্যন্ত পরাজয় মেনে নিয়েছেন। 12 তারিখ থেকে জামায়াতে ইসলামী, বিশেষভাবে এনসিপি, তারা ক্রমাগতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আনছিল। তারা বলছিল যে এমন ধরনের সব অনিয়ম হয়েছে এবং সেসব অনিয়মের এমন প্রমাণ আছে যে 150টা পর্যন্ত আসনের নাকি পুনর্নির্বাচন করতে হবে, না হলে নাকি তারা রাজপথে নামবে। ওই যে সার্জিস আলম কাঁদতে কাঁদতে এখন যখন ফেসবুকে বলেন জুলুমের প্রতিবাদ করতে আপনাদেরকে রাজপথে নামতে হবে, কেউ যেমন নামে না। এই যে এরা বসে বসে সংবাদ সম্মেলন করে করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন প্রমাণাদি হাজির করার চেষ্টা করেছে, তখন বরং এমনকি বিএনপির বিজয়ী প্রার্থী মানে মির্জা আব্বাস পর্যন্ত প্রশ্ন তুলেছে যে তারও মনে হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, কারণ তার বরং প্রশ্ন তার বিপক্ষে নাসিরউদ্দিন পাটোয়ারি এতগুলো ভোট কি করে পেল। কাজেই বোঝেন সকল পক্ষেরই, মানে বিজয়ী পক্ষ ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলছে, যখন পরাজিত পক্ষও বলছে, তখন শেষ পর্যন্ত সম্ভবত এই জামায়াত এনসিপি জোট একরকম বুঝে নিয়েছে যে বরং ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আর বেশি বেশি কথা না বলে মানে একরকমের 70-এর বেশি যে আসন তারা পেয়েছেন, সে আসনের বিষয়ের হিসাবগুলো বুঝে নিয়ে তাদের পক্ষে এই নির্বাচনের ফল মেনে নেওয়াই ভালো হবে। এবং তার মানে এই জাতীয় নাগরিক পার্টির নেতাদের ওপর এমনকি জামায়াতের আমিরও কোনো ছায়া দেন নাই, আশ্রয় দেন নাই, তিনিও বিশ্বাস করছেন না বা তিনিও এ বিষয়ে কোনো ভূমিকা রাখতে রাজি হচ্ছেন না যে জামায়াতে ইসলামীর জোটের এনসিপির নেতা কর্মীদের ওপর সারা দেশে বিএনপি হামলা করছে। আরো ইন্টারেস্টিং হচ্ছে যে সার্জিস আলমরা যখন কাঁদছেন, তখন নাহিদ ইসলাম কিংবা হাসনাত আব্দুল্লাহর মতো প্রবল প্রতিপত্তিশালী নেতা, যার ভয়ে সারা বাংলাদেশ একসময় কাঁপত, তিনি যেহেতু নিজে এমপি নির্বাচিত হয়ে গেছেন, কাজে তিনি এখন সার্জিস আর আসিফের বেদনা বুঝতে পারছেন না। তিনি তাই কোনোভাবেই এদের সঙ্গে গলা মিলিয়ে এদের বিরুদ্ধে যে জুলুম হচ্ছে, সেই জুলুমের প্রতিবাদে কোনো শব্দ উচ্চারণ করছেন না। তিনি এখন তার এই এমপি পদ নিশ্চিত হয়ে যাওয়ার পরের সময়টা অবসরে কাটাচ্ছেন বলেই আপাতত মনে হচ্ছে। কাজেই এনসিপির ভেতরেও যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে সার্জিসের ভেতর, আসিফ মাহমুদের ভেতর, কিংবা নির্বাচনে জয়লাভ করে আসা হান্নান মাসুদের ভেতর, কারণ তিনি নির্বাচিত হয়েছেন একটা ঢাকার বাইরের একটা প্রত্যন্ত এলাকার আসন থেকে, কিংবা আক্তার হোসেনের ভেতর, কারণ ওইখানের বিএনপি নেতারা বরং প্রশ্ন তুলছেন কি করে ভোট পেলেন এতগুলো, এবং তারা প্রথম রাতে বিড়াল মেরে ফেলতে চাইছেন যে তুমি এমপি হতে পারো কিন্তু সরকার তোমার না। সে অবস্থায় তারা যখন সংবাদ সম্মেলন করে ফেসবুকে নিরাপত্তাহীনতা নিয়ে নানা রকম উদ্বেগ জানাচ্ছেন, তখন এমনকি জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম, যিনি ঢাকার আসন নিশ্চিত করে ফেলেছেন তার জন্য, তিনি পর্যন্ত মুখ খুলছেন না। তিনিও জামায়াতের আমিরের পাশে দাঁড়িয়েই বৈঠক শেষ করছেন এবং বলছেন একটা বিরোধী দলের ভূমিকায় তারা তাদের গঠনমূলক ভূমিকা রাখতে চান। আপাতত সার্জিস সহ এনসিপির যেসব নেতারা নিরাপত্তাহীন বোধ করছেন,
তাদের সম্ভবত তাদের পিঠ নিজেদেরই বাঁচাতে হবে, আর পিঠ বাঁচিয়ে কোথায় গিয়ে পালাবেন সেটাও নিজেদেরই ঠিক করতে হবে। ধরুন ইউনূস 2024-এর সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের মতো 12ই ফেব্রুয়ারিও জামায়াত এনসিপিকে ক্ষমতায় বসাতে সক্ষম হলো, নিজে বসলো প্রেসিডেন্ট হিসেবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হলো, বাংলাদেশকে একটি শরিয়া রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার কাজটি শুরু করলো জামায়াত এনসিপি ক্ষমতায় বসার শুরুর দিন থেকেই। আসুন তো গা শিউরানো এসব কি হতে পারে নিয়ে একটা আলোচনা করা যাক। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে যে নতুন রাজনৈতিক খেলা শুরু হয়েছে, যার মূল চালক এখন ওয়াশিংটন, মার্কিন কূটনীতিকদের ফাঁস হওয়া অডিও এবং সাম্প্রতিক ঘটনাবলী থেকে স্পষ্ট বোঝা যায় যে যুক্তরাষ্ট্র চায় জামায়াত ইসলামীকে তাদের নতুন মিত্র হিসেবে দেখতে। তারা ভাবছে চীন ও ভারতের প্রভাব কমিয়ে দক্ষিণ এশিয়ায় নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে জামায়াতই হবে তাদের তুরুপের তাস। কিন্তু এই স্ট্র্যাটেজিক শিফট ভারতের জন্য এক বড় ধাক্কা। দিল্লি জামায়াতকে পাকিস্তান প্রক্সি হিসেবে দেখে, যাদের হাতে সংখ্যালঘু নির্যাতন এবং জঙ্গিবাদের বিস্তারের ইতিহাস রয়েছে। এখন যুক্তরাষ্ট্র যদি সেই জামায়াতকে ক্ষমতার কেন্দ্রে বসায়, তবে ভারত মার্কিন সম্পর্কের ফাটল তো অনিবার্য। কিন্তু প্রশ্ন হলো, এই নতুন ক্ষমতার সমীকরণে বাংলাদেশের অভ্যন্তরীণ চেহারাটা কেমন হবে? জামায়াত এবং তাদের নতুন জোটসঙ্গী এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি যদি ক্ষমতায় আসে, তাহলে আমরা হয়তো কোনো এক নতুন যুগের সূচনা দেখব, যা অনেকটা 1204 সালের বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের মতো। তবে এবার তলোয়ারের বদলে ব্যবহার করা হবে ব্যালট ইঞ্জিনিয়ারিং এবং আন্তর্জাতিক ডিপ্লোমেসি। ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী যেমন বাংলাকে বুলগাকপুর বা বিদ্রোহের নগরী বলেছিলেন, তেমনি আগামী দিনগুলোতেও বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত অবস্থা হতে পারে। জামায়াত নেতারা এখন মুখ খুলে বলছেন যে তারা শরিয়া চাপাবেন না, সুশাসনের কথা বলছেন। তাদের আইনজীবী শিশির মনির টকশোতে এসে আশ্বস্ত করেছেন যে শরিয়া আইন হলেও তা ভিন্ন ধর্মাবলম্বীদের উপর জোর করে চাপানো হবে না। চুরি করলে হাত কাটা বা অন্যান্য শাস্তির বিধান নিয়ে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন তা আপাত দৃষ্টিতে নমনীয় মনে হতে পারে, কিন্তু এই সফট টোন কি শুধু নির্বাচনের কৌশল? কারণ জামায়াতের আরেক সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি কবির আহমদ কিন্তু ভিন্ন কথা বলেছেন। তিনি স্পষ্ট বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীরা শুধু নারীদের সামনে নাচতে পারবেন, শরিয়া আইন কায়েম হলে বিদ্যমান আইনের প্রয়োজন থাকবে না। তিনি বোরকা পরার স্বাধীনতা থাকার কথা বললেও তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে সমাজকে একটি নির্দিষ্ট ধর্মীয় কাঠামোর মধ্যে নিয়ে আসার পরিকল্পনা করছেন। ওয়াশিংটন হয়তো ভাবছে তারা জামায়াতকে নিয়ন্ত্রণ করতে পারবে, পোশাক খাতের অর্ডার বা শুল্ক সুবিধা বাতিলের ভয় দেখিয়ে তাদের শরিয়া বাস্তবায়ন থেকে বিরত রাখবে। কিন্তু ইতিহাস বলে, ধর্মীয় আদর্শ ভিত্তিক সংগঠনগুলো বা দলগুলো একবার ক্ষমতার স্বাদ পেলে তাদের মূল এজেন্ডা বাস্তবায়ন করতে পিছপা হয় না। জামায়াত নেতারা এখন মার্কিন কন্ডিশনিং মেনে নিলেও ক্ষমতার মসনদে বসে তারা কি সেই শর্তের তোয়াক্কা করবে বলে আপনি মনে করেন? আমি মনে করি না। তারা তুরস্কের মতো একটি নতুন মডেল দাঁড় করানোর চেষ্টা করবে। এনসিপির সাথে তুরস্কের ঘনিষ্ঠতা এখানে বিশেষ গুরুত্ব বহন করে। 2025 সালে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপির উচ্চ পর্যায়ের বৈঠকে যে দ্বিপাক্ষিক সহযোগিতার কথা বলা হয়েছে, তা ইঙ্গিত দেয় যে এনসিপি তুরস্কের একে পার্টির আদলে একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে চায়। রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে যুব বিনিময়, এই সব ক্ষেত্রেই তুরস্কের সাথে তাদের সম্পর্ক গভীর হয়েছে। এবং আপনি জানেন যে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া বন্দুক নিয়ে যাচ্ছিলেন, AK-47 নিয়ে তুরস্ক যাচ্ছিলেন। কোন ভরসায় যাচ্ছিলেন বলুন তো? তুরস্কের একে পার্টি যেমন একটি মধ্যপন্থী ইসলামী দল হিসেবে শুরু করে পরবর্তীতে ক্ষমতার কেন্দ্রে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করেছে, এনসিপি হয়তো সেই পথেই হাঁটছে। কিন্তু এই নতুন সমীকরণ বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা এবং মুক্তিযুদ্ধের চেতনার কি হবে তখন বলুন? ইউনূস সরকার যদি সত্যি সংবিধান বাতিল করে এবং জামায়াত এনসিপির হাতে ক্ষমতা তুলে দেয়, তবে তা হবে বাংলাদেশের আত্মপরিচয়ের উপর বড় আঘাত। বখতিয়ার খিলজি যেমন বাংলা জয়ের পর এখানে মুসলিম শাসনের গোড়াপত্তন করেছিলেন, তেমনি এই নয়া খিলজিরা হয়তো বাংলাদেশকে একটি ভয়ঙ্কর ধর্মভিত্তিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিচয়ে পরিচিত করাতে চাইছে। যদি জামায়াত ক্ষমতায় বসে, তবে শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং সংস্কৃতির উপর তাদের প্রভাব হবে সুদূরপ্রসারী। নারীদের চলাফেরা, পোশাক এবং
কর্মক্ষেত্রে তাদের অংশগ্রহণের উপর নানা ধরনের বিধিনিষেধ আরোপের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাবে না। কবির আহমেদের বক্তব্য সেই আশঙ্কার প্রতিফলন। আর ভিন্ন ধর্মাবলম্বীরা শিশির মনির যতই অভয় দিন না কেন, একটি রাষ্ট্র যখন নির্দিষ্ট ধর্মীয় আইনের দিকে ঝুঁকে পড়ে তখন ধর্মীয় সংখ্যালঘুরা স্বভাবতই নিরাপত্তাহীনতায় ভোগে। অর্থনৈতিক দিক থেকেও বড় ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। পশ্চিমা বিশ্ব হয়তো শুরুতে জামায়াতকে সমর্থন দিচ্ছে, কিন্তু যদি মানবাধিকার বা নারী অধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে তবে তারা পিছু হটতে বাধ্য হবে। তখন পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা এলে বাংলাদেশের অর্থনীতি ধসে পড়বেই। আর যদি ভারত এবং চীন মিলে এই নতুন সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় তবে বাংলাদেশ এক বিচ্ছিন্ন ভূরাজনৈতিক সংঘাতের ক্ষেত্র হয়ে উঠবে। যে সংবিধান মুক্তিযুদ্ধের রক্তে লেখা সেটি বাতিল করে ইসলামী সংবিধান প্রণয়ন করা হবে। ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিয়মতান্ত্রিক নির্যাতন শুরু হবে। নারীদের সামাজিক অংশগ্রহণ সীমিত করা হবে। শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় বিষয়ে প্রাধান্য বাড়ানো হবে। সংস্কৃতি এবং শিল্পকলার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আর এসব কিছুর পেছনে থাকবে তুরস্কের ভ্রাতৃত্বের নামে সাম্রাজ্যবাদী অনুপ্রবেশ এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ রক্ষার খেলা। 12ই ফেব্রুয়ারির নির্বাচন এবং তার পরবর্তী 13ই ফেব্রুয়ারির ঘটনাবলী শুধু ক্ষমতার হাত বদল নয়, বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের লড়াই। ওয়াশিংটনের এই নতুন পরীক্ষা নিরীক্ষা যদি সফল হয় তবে বাংলাদেশ হয়তো এমন এক পথে হাঁটবে যা আমাদের চেনা ইতিহাস এবং ঐতিহ্য থেকে যোজন যোজন দূরে। নয়া খিলজিদের এই সম্ভাব্য উত্থান তাই কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি আমাদের জাতীয় অস্তিত্বের এক বড় প্রশ্নবোধক চিহ্ন। সবচেয়ে আশঙ্কার বিষয় কি জানেন? একবার এই ব্যবস্থা চালু হয়ে গেলে সেটা রুখে দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে, যতই পরবর্তীতে গণতান্ত্রিক সরকার ক্ষমতা গ্রহণ করুক না কেন। কারণ তারা ধর্মের নামে জনগণের একটি অংশের সমর্থন পেয়ে যাবে, আন্তর্জাতিক মদতদাতাদের পৃষ্ঠপোষকতা থাকবে এবং রাষ্ট্রযন্ত্রের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যাবে। তখন যে কোনো বিরোধিতাকে ইসলাম বিরোধী এবং বিদেশি ষড়যন্ত্র বলে দমন করা সহজ হবে। ভালো থাকবেন সবাই।